নমস্কার বন্ধুগণ। নমস্কার। তো দেখতেই পাচ্ছেন আজকে পেছনের প্রাকৃতিক পরিবেশ খুব ঠান্ডা ভাই। খুব ঠান্ডা। ঠিক, হাওয়া খুবই জোরালো হাওয়া দিচ্ছে, আমার তো শীত করছে, সোয়েটার আনতে মনে নেই। তো আজকে ঠিক করলাম আবার সে পুনরায় ভিডিওর মতো। আশা করি দেখে নিয়েছেন আপনারা ভিডিওটি। চার দেওয়ালের বন্দি থেকে বেরিয়ে প্রকৃতির ছত্রছায়ায় দুই বন্ধু এসেছি, এবারে জীবনের কিছু ক্যাজুয়াল আলোচনা হবে। ঠিক ক্যাজুয়াল আলোচনা হবে। কে কোথায় ঘুরতে গেছে, সেখানে কি অভিজ্ঞতা, কি জানতে পেরেছে, কি শিখতে পেরেছে। তো এই অভিজ্ঞতার আদান প্রদান ঘটবে দুই বন্ধুর মধ্যে। যদি দুই বন্ধুর থেকে আরো কয়েকজন বন্ধুর মধ্যেও যায় সেটা আরো ভালো ব্যাপার হয়, খুবই বিষয় ভালো হয়। তো এখানে তো শুধু দুজনই কথা বলতে পারবো, আরো কয়েকজন কথা বলতে পারলে হয়তো ভালো হতো। হ্যাঁ, তো মূলত আমার বেছে নেওয়া 3টে জায়গা, ওর বেছে নেওয়া 3টে জায়গা, মোট 6টা জায়গা বা আমাদের যাওয়া জায়গা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো যেহেতু আগের ভিডিও আমি শুরু করেছিলাম, তো এবার ওকে আমি ছেড়ে দিচ্ছি ব্যাটিং এ। তো বল ভাই। তাহলে শুরু করছি। আমার জীবনে প্রথম যেখানে ঘুরতে গেছি 2014 সাল, খুব সম্ভবত ক্লাস, জীবনের প্রথম নাই, ভিডিওর প্রথম। যাই হোক, ভিডিওর প্রথম 2014 সাল, খুব সম্ভবত ক্লাস 7-এ পড়ি আমি। গেছিলাম কন্যাকুমারী, দক্ষিণ ভারতের একদম শেষতম বিন্দু। গ্রুপে ছিলাম প্রায় 19 থেকে 20 জন। আমি, আমার ফ্যামিলি, আমার মামার ফ্যামিলি, তার মাসির ফ্যামিলি, তার শ্বশুর বাড়ির ফ্যামিলি, বিভিন্ন রকম সবাই দিয়ে মিনিমাম মোটামুটি 19-20 জন মিলে গেছিলাম। কারণ মারতে যাসনি তো? হ্যাঁ, না কাউকে মারতে যাইনি, ঘুরতে গেছিলাম আর দেখাতে গেছিলাম যে কত বড় গ্রুপ, খুব আনন্দ করেছিলাম ওখানে গিয়ে। ये बड़ी अच्छी बात कही आप। তো বিষয়টা মেন মদ দেখাতে আসি। এখান থেকে প্রথম থেকে বলি যে কি করে গেছিলাম, কখন ট্রেনে উঠেছিলাম, কবে পৌঁছেছিলাম, সব বলবো খুলে। কন্যাকুমারী এক্সপ্রেস বলে ট্রেন আছে একটা, প্রতি সোমবার বিকাল 4টার সময় ছাড়ে এখান থেকে, এটা হাওড়া স্টেশন থেকে। তো ওই ট্রেনটা আছে কন্যাকুমারী এক্সপ্রেস, একদম কন্যাকুমারী স্টেশনে গিয়ে থামবে। যেতে এই মাঝখানে একদিন ট্রেনের মধ্যে যাওয়া লাগে। তো ট্রেনের মধ্যে তেমন কোনো অভিজ্ঞতা নেই আমার। প্রথম যে অভিজ্ঞতা হয়েছিল, আমার স্টেশনে নেমে গ্রুপ ফটো তুলেছিলাম ফ্যামিলি নিয়ে, এবং সেখান থেকে গেছিলাম প্রায় 5-7 কিলোমিটার দূর স্টেশন থেকে অশোকা হোটেল নামে একটা হোটেল ছিল, সেখানে গেছিলাম কন্যাকুমারী। এবং সেখানে গিয়ে জীবনে প্রথম লিফটে উঠি আমি। হ্যাঁ, সেখানে গিয়ে প্রথম জীবনে লিফটে উঠি। 3বার উঠানামা করিসনি তো? এবং এটা জাস্ট আমরা ব্যাগটা নিয়ে নিজেদের রুমে রেখে রাখার মতোই সময়, তারপরে লিফটে কয়েক বাজে উঠা। হোটেলের মালিক তো লিফট বন্ধ করে দিয়েছিল, কারেন্ট বন্ধ করে দিয়েছিল, মানে কারেন্ট যখন দরকার ছাড়া উঠতে পারবে না বলে দিয়েছিল পরে। এত উঠানামা করেছিলাম। তো আমি রাইটার্স বিল্ডিং এ করেছি ওরকম 2-1 বার, অত করেনি ওর মতো। যাই হোক, ঠিক আছে। জীবনে প্রথম, তখন ছোট 13-14 বছর বয়স, তখন কত বা বুঝবো এখনকার মতো কারেন্টের কত দাম, কারেন্টের কত দাম। তখন দাম ছিল না তো। তো প্রথম দিন গেলাম, প্রথম দিন তো আমার যে বড় মামা ছিল সে বলেছিল স্নান করবো না সমুদ্রে, কিন্তু আমরা সবাই মিলে ধরলাম না। হাঙরের ভয় না কেন? হাঙরে হয় না, মানে আমাদের নামতে নামতে অনেক দেরি হয়ে গেছিল, ট্রেন লেট ছিল, যার জন্য দেরি হয়ে গেছিল। মা বলছে ক্লান্ত হয়ে গেছে শরীর, এখন আর নামবো না। তা আমাদের এখন তখন বাড়তি বয়স, ছোট ছিলাম, আরো আরো চরম রক্ত, আমরা ঈশ্বরের চরম ভক্ত, আরো তেজ বেশি ছিলাম তখন, ওই জন্য না স্নান করবোই। তো স্নান করেছিলাম, 19 জন গেছিলাম, 19 জনের মধ্যে 4 জন মাত্র ঘরে ছিল, তাছাড়া 14-15 জন স্নান করতে গেছিলাম, খুবই আনন্দ করেছিলাম। তো স্নান করতে গিয়ে এত বালি, বড় বড় কণা ছিল, শামুকের দলা ছিল, পা আমা কেটে গেছে, সবার পা কেটে রক্ত বেরিয়েছে, মানে সমুদ্রের জল আমাদের রক্ত খেয়ে নিয়েছে, এরকম একটা বিষয় ছিল। তাহলে সমুদ্রের জল হচ্ছে মাংসাশী, একটা নতুন তথ্য বেরিয়ে আসলো। জল সবার খেয়েছে। এবং আর একটা বিষয়, কন্যাকুমারী 3টে সমুদ্রের জল একসঙ্গে মেশে, একটা আরব সাগর, একটা ভারত মহাসাগর, আর একটি বঙ্গোপসাগর, এবং 3টে জলের রং আলাদা। একটা একটু একদম একটা পুরো নীল, একটা একটু ঘোলাটে, আর একটা একটু সবুজে কালার থাকে, 3টে কালার দেখা যায়। আমি আগে জানেন ছোটবেলায় ভাবতাম যে এগুলো মানে দেশের যেমন কাল্পনিক একটা রেখা, ভাবেন কাজাকিস্তান আর উজবেকিস্তানের মধ্যে যে রেখা, কাল্পনিক রেখা, আদৌ কি ওখানে কোনো রেখা আছে কি এটা এই দেশ এটা ওই দেশ? আমি আগে ভাবতাম কি সমুদ্রের মনে হয় এরকম কাল্পনিক রেখা, কিন্তু প্রথমে একবার দেখছিলাম কি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরের মাঝখানে এরকম রেখা, দুটো জল মেশে না, আলাদা জিনিস। অনেক দূরে বলে ফেললি তুই। সাধারণত মায়াপুরে গেলে জলঙ্গি নদীর, গঙ্গা নদীর মাঝখানে দেখবি দুটো জল মেশে না, একটা সবুজ জল, একটা গোলা জল, পুরো মিশছে না জল। মানে আমি সামনের থেকে দেখে এসেছি। আমি ওটা ভাবতাম যে দেশের রেখাগুলো যেমন কাল্পনিক বা আমাদের হাতের লেখা, তো হাতে আঁকা, তো ভাবতাম যে সমুদ্র বা নদীর জল মনে হয় আমাদেরই আঁকা, নাম দিয়েছি আলাদা, জুড়ছে তাই বলছি দুটো জুড়ছে আলাদা। কিন্তু ও যেটা বললো, মানে ও আরেকবার বললো যে বিষয়টা কেমন আলাদা, সত্যি
জলগুলো আলাদাই। তো কোথায় কোথায় ঘুরতে গেছিলাম আর একবার বলি। তো প্রথম আমরা কন্যাকুমারী যেখানে ঘুরতে যাই সেটা হচ্ছে কন্যাকুমারী পার্শ্ববর্তী এলাকা, রাজ্য কেরালায়, সেখানে যে জায়গা ছিল ওই জায়গাটার ঠিক নাম মনে পড়ছে না, কিন্তু কেরল বলবি, কেরালা তো ব্রিটিশরা বলতো। যাই হোক কেরল বলছি, মানুষ মাত্র ভুল হয়। তো সেখানে জায়গা গেছিলাম একটা, মানে পুরো এলাকার পুরো জল দিয়ে ঘেরা, মানে ওই জলের ওই এলাকাটা বাড়িগুলো জলের মধ্যে, আরব সাগরের পাশেই এলাকাটা, ঠিক আছে। এবং ওই আরব সাগরে তখন জোয়ার আসে, তখন জোয়ার আসে বা যদি ঝড় বৃষ্টি আসে, সেই জলগুলো ওই এলাকায় চলে আসে। তো চলে আসার জন্য জল ওই এলাকা সারা জীবন থেকে যায়। ও বাবা, বুঝলো, যার জন্য ওই বাড়িগুলো জলের মধ্যে, এবং বনভূমির মতন একটা। এবং সেখানে প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে, এবং জায়গাটা এমন না, মনে হচ্ছে কি দেখলে মনে হবে কি আমি অ্যানাকোন্ডার বই শুটিং এসেছি। যদি কেউ অ্যানাকোন্ডা বই দেখে থাকেন, একদম প্রথম পার্টটা, সেখানে ঠিক ওরকম অনুভূতি হয়েছিল আমার। দুই একটু একটু মনে আছে, অ্যানাকোন্ডা তো মনে নেই, দেখবো অবশ্যই। অ্যানাকোন্ডা ফার্স্ট পার্টটা এই মনে হচ্ছিল কি এখন মধ্যে অ্যানাকোন্ডা এসে একদম পিছিয়ে ধরবে, একদম গিলে ফেলাবে, ঠিক এমন অনুভূতি হচ্ছিল। মেঘদূত চলে যায়। তো ওইখানটা বোটে ঘুরে গেছিলাম, প্রায় 45 মিনিট বোটে করে ঘুরেছিলাম। তো সেখান থেকে ঘরে ফিরে আমরা যেখানে গেছিলাম তার পরের দিন, সেটা ছিল পুরো ঠিক সমুদ্রের মাঝখানে একটা জায়গা আছে, নাম হচ্ছে বিবেকানন্দ রক। কথিত আছে নাকি, কথিত নেই, মুখে মুখে প্রচলিত ওখানে, একই তো ব্যাপার, বল। ওইখানে নাকি স্বামী বিবেকানন্দ সাঁতার কেটে নাকি ওইখানে ধ্যান করতো, ওম চ্যান করে ধ্যান করতো, উচ্চারণ করে, হ্যাঁ ওম উচ্চারণ করে ধ্যান করতো স্বামী বিবেকানন্দ। তো ওখানে নাকি উনি সাঁতার কেটে যেত আর আসতো, এটা নাকি শোনা গেছে নাকি। যাই হোক, আমি ওই সত্যতা তো বলতে পারছি না। প্রচলিত। আমরা স্বামী বিবেকানন্দ কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারতকে জানতে মানে একটা ভ্রমণ করেছিলেন, সেটা তো ওখানে ছিলেন। এবং আরেকটা বলি, লাস্টে বলবো কথাটা, এবং কন্যাকুমারী যে জায়গাটা গেছিলাম পুরো সমুদ্রের মাঝখানে, সেই জায়গাটার নাম ছিল স্বামী বিবেকানন্দ রক। কারণ যেহেতু একটা পাথর ছিল, সেই পাথরের উপর স্বামী বিবেকানন্দ ধ্যান করতো, ওই জন্য সেখানকার নাম, সেই জায়গার পাথরটার নাম হয়েছে স্বামী বিবেকানন্দ রক। সেটা সেই পাথরটা ছোট ছিল আগে, এখন সে তাকে কারুকার্য করে বড় করা হয়েছে, সেটা পর্যটন হ্যাঁ স্থান বলে টুরিস্ট প্লেস করা হয়েছে। সেখানে গিয়েছিলাম, সেখানে অত্যন্ত ভালো জায়গা, এবং সেখান থেকে দেখেছিলাম যে 3টে সমুদ্র মিলছে এবং 3টে সমুদ্রের জলের রং আলাদা। এবং ওইখানে একটা জায়গা আছে, বিবেকানন্দ রকের মধ্যে জায়গা আছে একটা, মানে যে জায়গাটা বসে স্বামী বিবেকানন্দ ধ্যান করতেন, সেই জায়গার মধ্যে গেছিলাম। সত্যি তুই যদি যাস ভাই কোনোদিনও ওইখানটায়, এতটা তোর মন শান্ত হয়ে যাবে না, মানে আমি মানে বলে বোঝাতে পারছি না তো কতটা মন শান্ত। আমি তখন ছোট ছিলাম, তখনই বুঝেছিলাম যে কতটা শান্তি মিলে এখানে, এতটা চুপচাপ, এতটা চুপচাপ, এতটা মানে নীরবতা থাকে এখানে, যেটা পিন উপরে তুই সে পিন শব্দ শুনতে পারবি, এতটা নিস্তব্ধতা, এতটা মানসিক শান্তি সেখানে আছে। ওখানে একটা লোকমুখে প্রচলিত, ওর পাশে একটা সেতু ছিল, রাম সেতু টাইপের, পাথর দিয়ে বানানো, ঠিক আছে, জলের উপর পাথর ফেলা হয়েছিল। তো সেখান থেকে শুনেছিলাম একটা লোকালের কাছে যে এই পাথরটা কিসের। তারা বলেছিল নাকি প্রথমে প্রভু শ্রী রাম নাকি এই কন্যাকুমারী যে জায়গাটা, ওইখান থেকে নাকি পাথর জলের উপর দিয়ে সেই লঙ্কা যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওই জায়গাটা অনেক দূরে হওয়ার জন্য পরে রামেশ্বরমের ওই দিক দিয়ে ওরা পাথর ফেলে গিয়েছিল। এটা আমি লোকমুখে শুনেছি। আমি এই বিষয়ে একটা জিনিস যোগ করব। নীলেশ ওক বলে একজন লেখক রয়েছেন, তিনি তার তিনি রামায়ণ বা মহাভারতের সম্বন্ধে যে গবেষণা করেছেন, তার দুটি বই প্রকাশিত হয়, তার বেশি দুটি তো আমি জানি, বেশি হতে পারে, এখানে ছবি পেয়ে যাবেন প্রত্যেকটি। সেখানে একটাই যে লঙ্কা কোথায়, এই নিয়ে একটা অধ্যায় অথবা গবেষণা পত্রে আমি রেখেছিলাম, মনে থাকে না ঠিক মতো, এই ব্যাপারে একটু ধরবেন না আমাকে। সেখানে বলছে কি যে শ্রী রামচন্দ্র, দেখুন কাহিনী হিসাবেও কিন্তু দেখতে হয় যে কাহিনীর মধ্যে কি কি লেখা রয়েছে। কল্পনা কিছু জিনিস আমরা করি না, সেগুলো সত্যি লিখি। যেমন এরকম লেখা আছে যে পুষ্পক রথে যখন শ্রী রামচন্দ্র ফেরত যাচ্ছেন অযোধ্যায়, তখন তিনি লঙ্কা থেকে তো শুরু করে যে সিংহল দ্বীপ ঘুরে গিয়েছেন। সিংহল কোনটা? শ্রীলঙ্কা। সিংহল তো শ্রীলঙ্কা, যেটাকে পরে ব্রিটিশ অধিকার করবে সাইলন নামটা রাখে। তো সেই হিসাবেও ধরলে ওই যে সিংহল আর যে লঙ্কা, ওই দুটো আলাদা জায়গা। তো যেটা লোক মুখে শুনেছে, হয়তো ওর আশেপাশেই কোনো জায়গায়, নীলেশক বলেছেন যে যে লঙ্কাটার কথা আসলে রামায়ণে বলা হয়েছে নীলেশকের মতে, সেটা কি নাকি শ্রীলঙ্কা নয়, সেটা এই লাক্ষাদ্বীপের এদিকটা বা কন্যাকুমারীর এদিককার জায়গাটা। কারণ ওই জায়গা থেকে একটু ঘুরে সিংহল শ্রীলঙ্কা ঘুরে তারপর তিনি বাকি জায়গা ঘুরে
পুষ্পকরাত। এবার পুষ্পকরাত উড়তো কিনা সেটা নিয়ে আমাদের প্রশ্ন না, জায়গার নাম সাধারণত আমরা কল্পনাতেও মিথ্যে কথা লিখি না। আমি কখনোই লিখবো না যে আমার বাড়ি বগুলা এবং তার পাশের জায়গার নাম উল্টোডাঙ্গা, আমি লিখবো আর পাশের জায়গার নাম হচ্ছে ময়ূরহাট, আমি সত্যি কথাই লিখবো, তার উপর দিয়ে আমি কল্পনা চালাতে পারি। তো এটা যেটা বললো এটা হতে পারে, আমি একটা সম্ভাবনার জায়গা রেখে দিলাম এখানে, তারপরে তুই তোর কথা অবিরাম রাখ। এছাড়া আর একটা 3 নম্বর নিয়ে তৃতীয় যেটা জেনেছিলাম ওখান থেকে, যে কন্যাকুমার জায়গাটার নাম কি করে হয়েছিল। ওখানে একজন রানী ছিলেন যার নাম ছিল কন্যাকুমারিকা। কন্যাকুমারিকা নাকি তার নামানুসারে নাকি ওই জায়গাটার নাম, এবং উনি রানী না আসলে একজন দেবী রূপী ছিলেন, আমি ঠিক বলতে পারছি না, আমার ঠিক মনে পড়ছে না ওটা। কিন্তু ওনার পায়ের ছাপ, যে আমার যে রকে ঘুরতে গেছিলাম বিবেকানন্দ রকে, সেই রকে ওনার পাথর ওই যেখানে ঘুরতে গেছিলাম সেখানে বিবেকানন্দ প্রস্তর, চলো ঠিক আছে, নামানুসারে বিবেকানন্দ রকই ইংরাজি প্রচলন হয়ে গেছে। রাম সেতুর নাম তো ইংরেজিতে অ্যাডামস ব্রিজ। আমরা বলতে গেলে ওই জন্য শুধরাবো ভুল থেকে শিখে আমি বলছি। তো সেখানে তার পায়ের ছাপ ছিল, দেখি অনেকে প্রণাম করেছিল, তা আমি প্রণাম করেছিলাম, এবং পায়ের ছাপটা অরিজিনালি ছিল, মানে মাটির ওপর পায়ের ছাপটা, এখন তাকে পাথর টাথর দিয়ে সোনা পিতল দিয়ে ওটাকে বাঁধিয়ে রাখা হয়েছে। কোনো ব্যক্তি বা ব্যক্তিনি, মানে পুরুষ মহিলা যাই হোক, যদি সে মহান হয় তাকে দেবী রূপে পুজি কি রানী রূপে পুজি, অবশ্যই সম্মান জানানোটা উচিত। কারণ কি, দেখুন সেই ব্যক্তি বা ব্যক্তিনি মারা গেছে, সে তো মারা গেছে, অবশ্যই করেছিল, বর্তমান যারা বেঁচে রয়েছি আমরা, তারা যাতে তার মতো হতে পারি তাই জন্য আমরা তাদের আরাধনা করি। আর একটা দেখেছিলাম মানে ভালো নিয়ম আছে, ওখানে একটা মন্দিরে গেছিলাম, মন্দির ওখানকার দক্ষিণ ভারতের মন্দিরগুলো সব একই ধরনের আকৃতি, একই ধরনের প্রায় একই রকমের ভারতে আমাদের বহিঃশত্রুরা যারা আক্রমণ করেছিল তাদের জন্য অনেক মন্দির ভাঙা পড়েছে, দক্ষিণ ভারতে ভাঙা পড়েনি, এটা খুব ভাগ্যশালী। এবং দক্ষিণ ভারতের কেউ যদি দেখে থাকেন ভিডিওটা, এটুকু জানবে যে উত্তর ভারত অনেক আত্মত্যাগ করেছে বলে দক্ষিণ ভারত এখনো সমৃদ্ধ জায়গা। বল। সেখানে ছেলেদের বিশেষ করে, মেয়েদের না, ছেলেদের বিশেষ করে মন্দিরে প্রবেশ করতে গেলে নিজের জামা খুলে ঢুকতে হবে। আচ্ছা, কেন? হ্যাঁ, ওটা নাকি নিয়ম ওখানকার। আচ্ছা, নিয়মের বিশেষত্ব জানি না, নিয়মের কারণটা কি জানি না আমি, কিন্তু তখন ছোট ছিলাম তো অতটা আমি মানে বুঝে উঠতে পারিনি যে কি হচ্ছে, জাস্ট খুলতে পেরেছে খুলে নিয়েছি। তুমি গেঞ্জি পরে থাকলে নিচে যদি স্যান্ডো গেঞ্জি থাকে স্যান্ডো গেঞ্জি পরে ঢুকতে পারো, খালে গায়ে থাকলে খালে গায়ে, কিন্তু জামা পরে ঢুকতে পারবে না। এটা হতে পারে হয়তো যে কোনো প্রতিষ্ঠানে নিজস্ব কিছু নিয়ম থাকে ভাই। কলেজে আমাদের বলা হয় যে হাফ প্যান্ট পরে ঢোকা নিষেধ, বা তার এমন কি স্বকীয় কারণ থাকতে পারে আমি তো ভাবতে পারবো না, বা দার্শনিক আলোচনায় তার কোনো ভিত্তি পাবো না, কিন্তু তার নিয়ম সেটা। তোমার যদি ভালো না লাগে তুমি ঢুকো না, এলাকাটা তাদের, প্রতিষ্ঠানটা তাদের। তো এরপরে কন্যাকুমারীতে আর কোথাও এরকম যাওয়া হয়নি, ওই বিবেকানন্দ রক, সমুদ্রে স্নান, ওই মন্দিরে ঘুরতে গেছিলাম, আর পার্শ্ববর্তী রাজ্য কেরালাতে গেছে। আর একটা গেছিলাম কেরালার মধ্যে, কেরল, হ্যাঁ কেরলের একটি জায়গা কোমানাম বিচ নামে বিচ ছিল, কোমানাম বিচ। সে বিচে ঘুরতে গেছিলাম, স্নান টান করেছিলাম সেখানে, পাটা ভিজেছিলাম, আনন্দ করেছিলাম ওখানে। তো এই ছিল কন্যাকুমারী ঘোরার অভিজ্ঞতা। আশা করি আপনাদের কিছুটা সুবিধা হবে হয়তো গেলে, যদি কেউ যান কন্যাকুমারী ঘুরতে, বা যারা গেছেন তারা তো জানেনি অবশ্যই, যারা যাবেন তারা হয়তো কিছুটা জানতে পারলেন আমার কাছ থেকে, গেলে আরো জানতে পারবেন। এবার তুই বল। কেন নয়, পাশেরটাই একেবারে, যে আমি প্রথম যেটা ভিডিওতে বলবো আমার ঘুরতে যাওয়ার জায়গা সম্বন্ধে, সেটা হচ্ছে চেন্নাইকে কেন্দ্র করে। কারণ আমি গিয়েছিলাম 2016 সালে, আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমাদের হোটেলটা ছিল চিপক স্টেডিয়াম যেটা রয়েছে, যেটা এখন চেন্নাই সুপার কিংসদের মানে হোম গ্রাউন্ড, তো তার পাশে ছিল। আমরা মূলত একটু চিকিৎসা করাতে গিয়েছিলাম প্রত্যেকে, যে জানি আমরা সবাই ভেলুরে যে চিকিৎসাটা করা, যে চিকিৎসাগার আমরা প্রত্যেকেই বাড়ির সকলে গিয়েছিলাম একটু কারো কোনো সমস্যা জেনে দেখে আসতে, মাঝে মাঝে সবারই যাওয়া উচিত, বডি চেকআপ করাতে গেছিলাম। তারই সাথে সাথে আমরা একটু ঘোরাও পছন্দ করিনি, কি যাচ্ছি তো ঘুরবো না কেন। অবশ্যই আমরা 2016-তে যখন গিয়েছিলাম অ্যাপোলোতে চিকিৎসা করাতে গিয়েছিলাম, ঠিক আছে। এবার আমার যতদূর মনে আছে, একটা দেখুন মহাবলীপুরমে গিয়েছিলাম, আমার খুব ভালো মনে নেই, কিছুটা স্মৃতি আছে ওখান থেকে কি কি দেখেছিলাম তা আমি হয়তো বলে দিতে পারবো, কিন্তু ছবি এখানে দেখাচ্ছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার সেরকম স্মৃতি মনে নেই। একটা জায়গা ছিল
চেন্নাইয়ের পাশে কয়েক কিলোমিটার দূরে গিয়ে একটা মানে বৃহৎ চিড়িয়াখানা রয়েছে আর কি, ঠিক আছে। মানে আলিপুর চিড়িয়াখানায় যেমন এক একটা খাঁচা প্রায় হেঁটেই পার করে নেওয়া যায়, ওইখানে প্রায় ধরে না তোর একটা সাইকেল ভাড়া করতে হবে, না হলে একটা গাড়ি ভাড়া করতে হবে, না হলে ওই কিলোমিটারের পর কিলোমিটার দূর। মানে সত্যি কথা বলতে কি জায়গাটা পশু পাখিদের একটু সুখে রেখেছে। জাতীয় উদ্যান টাইপের নাকি ওটা? আমার নাম মনে নেই, নাম আমি এখন মানে পেয়ে যাবেন, এক্ষুনি হয়তো লেখা উঠবে। তো আমি প্রস্তুতি নিইনি আসলে ভিডিওটার জন্য, তাই বলছি। তো সেইখানে দেখলাম কি যে জন্তু জানোয়ারদের খুব সুখেই রেখেছে তারা, একটু জায়গা তো দেওয়া উচিত না? একেবারে তারা কি দোষ করেছে যে তাদের একেবারে মানে একবারে মেরে ফেলার থেকে ওইভাবে মানে আটক করে রাখা খুব বড় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তাদের পক্ষে। আমি একটা শুধু অভিজ্ঞতা বলতে পারি তখনকার, যে সেখানে এক অ্যানাকোন্ডা, এক ভদ্রলোক, অ্যানাকোন্ডা না, অজগর, এক ভদ্রলোক অজগর গলায় নিয়ে ইয়ে হয়েছে। আমি একটু ছুঁয়েছিলাম মাত্র, উনি বলছে গলায় নেবে নাকি? আমি ক্ষমা করুন স্যার, আমি পারবো না নিতে। অজগর গলায় দেখে ফটো হয়ে গেলাম। তাহলে ভিডিওটা করতে কি আসছে? তো ভিডিও তো ওইটা একটা মানে খুব মানে ইউনিক একটা অভিজ্ঞতা জীবনের আর কি, যে ওইভাবে অ্যানাকোন্ডা ছোঁয়া, অ্যানাকোন্ডা না অজগর ছোঁয়া, এটা বিশাল অভিজ্ঞতা। ভাই তুই ছুঁই দিস, আমি এখানে থাকলে দড়ি পালিয়ে যাবো এখন আমি। ওটা ভয় লাগে। হয়তো পোষ মানা অজগরই, ওটা এমন কিছু খারাপ খারাপ অজগর না, ওটা পোষ মানা অজগরই, তাই কিছু হয়তো করেনি। এবার এটা বাড়িতে পোষ মারতে যাবেন না, অজগর জিনিসটা পেটে চলে যাবেন, পেটে না গেলেও ওই খাটে চলে যেত। এবার ওইটা বাদে যদি আমার একটু মনে করতে হয় যে ওই টুরে আমার কি অভিজ্ঞতা হয়েছিল, আহ চিড়িয়াখানা বাদে খুব সম্ভবত ওখানে একটা বিচ রয়েছে চেন্নাইতে শুটিং এর জন্য, বই শুটিং টুটিং করে। নাম ওটার গোল্ডেন বিচ বা এরকম কিছু একটা নাম হবে, হয়তো হয়তো ওটাই। ওইখানে যাওয়ার কথা বললেন, তো চলো একটু দেখে আসি। কেউ যদি শুটিং, দেখো না একটা সময় ছিল আমাদের, আমরা টিভি পর্দার বা বড় পর্দার নায়ক নায়িকাকেই জীবনের নায়ক নায়িকা মানতাম। তো সেটা ভুল। অর্থশাস্ত্রে অর্থশাস্ত্রী চাণক্য যিনি আছেন তিনিও বলেছেন যে এই সমস্ত অভিনেতা বা বিনোদন যারা করে তাদেরকে শহরতলিতে রাখা উচিত, শহরের থেকে দূরে রাখা উচিত, না হলে এদের অভিনয় জগৎকেই মানুষ কেন্দ্র করে এদের সত্যিকারের নায়ক নায়িকা ভেবে বসবে। তো এটা ভাবা উচিত না। যারা অভিনয় করেন তারা নিজের কাজে অবশ্যই ভালো, আমরা তাদের শ্রদ্ধা করতে পারি, কিন্তু তারা নায়ক নায়িকা নয় যে তারা কিছু বললেই আমাদের সেটা করতে হবে, এমন কিছুই না। তাও তখন ছোটবেলায় বুঝতাম না, তাই গোল্ডেন উইচ যাই তো দেখি কি যাই না যাই, হয়নি। গোল্ডেন বিচের পাশে আরেকটা মানে কাছে আরেকটা বিচ ছিল বা সমুদ্র সৈকত ছিল, সেইখানে যাওয়ার কথাও বলি। সেখানে নাকি চোরাবালি, ওই যাবো কোথায়, একদিকে তারকারা টাকা দিয়ে ঢুকতে হচ্ছে, একদিকে চোরাবালি, মানে চোরাবালিটুকু আমাদের জন্য ছেড়ে দিচ্ছে, মরলেও নাকি মর। তো এই মোটামুটি একটা অভিজ্ঞতা। তাছাড়া মূলত চিকিৎসা করাতে গিয়েছিলাম, তো সেরকম ঘোরাটোরা হয়নি। মহাবলীপুরম ঘুরেছি, ওই চিড়িয়াখানাটা মহাবলীপুরমে একটা আমি অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি। তো এক মহিলা শরবত ধরনের একটা কিছু বেচছিল। এখানে মানে গোলা পাওয়া যায় না, রঙিন গোলা, হ্যাঁ বড় করে গোলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন রকম ফ্লেভার দেয়। দিচ্ছে। উনি অনেকটা ইংরাজি শিখেছেন কাজ চালানোর মতো, উনি তামিল, আমরা বাঙালি, মাঝখানে ইংরাজিতে ঝুলে আছি এরকম করে কোনো মতে। তো আমার বাবার 400 সুগার ছিল তখন, ওনাকে চিনি দিয়ে দিয়েছে, বলছে কি এর মধ্যে, বলছে হোয়াট ইজ ইন ইট, সুগার, ও নো সুগার নো সুগার। বাবা বলছে, উনি তো ভাঙা ভাঙা বলছেন, নো সুগার, ও নো সুগার, ওকে ওকে। উনাকে চিনি ছাড়াটুকু দিল, আমাকে চিনি আলাটুকু দিল। তো এটা একটা ভালো অভিজ্ঞতা। তারপরে আমার এক দাদুর কথা মনে আছে, কি যেন একটা কিনছিলাম আমরা একটা দোকানে গিয়ে, দাম কত, বাবা জিজ্ঞাসা করছে না মা জিজ্ঞাসা করছে, অন্না নূর। হ্যাঁ, কি অন্না নূর, আপনি টাকা দেখে, আমি আমি এখন ছোট বাচ্চা আছে, টাকা দেখে আলোচনা করছো না কেন, টাকা কত, তুমি 50-এর নোট বের করো, সেদিকে ঠিক আছে, আর 20-র নোট আছে 70, হ্যাঁ ঠিক আছে, বা 100 নোট, এটা না, সেরকম করে কথা বলবো, পাশের লোকের সাথে মানে ভাষান্তর করে নাও। তাও আমরা বিশাল ফাপড়ে পড়ে গিয়েছিলাম, কিন্তু দক্ষিণ ভারত খুব ভালো জায়গা। এবং সেই আম, যে মশলা দিয়ে আমটা খাওয়া হয় সেটা খুব ভালো লাগে। ভাই বলিস না, আর বলিস না ওই আম, তাই না? আমি তো ভাই বলতে বলেছি কাঁচা আম কি যে সুস্বাদু, মানে না খেলে গেলে অবশ্যই খাবেন। ওই কাঁচা স্লাইস করে কাটবে, মানে অমৃত স্বাদ। অমৃত খাইনি, অমৃত খাচ্ছি। যাই হোক, তুলনা করতে আরেকটা কথা বলে থাকি, যদি সাউথ ইন্ডিয়া যান, দক্ষিণ ভারতে যান, ওখানকার ভাত ভুলেও খাবেন না,
মুড়ের থেকে মোটা মোটা ভাত হবে এখানে, কিন্তু বলে দিলাম। আমি খেয়েছি তাদের স্বাদ। আমরা বাঙালি যে খাবারের রীতিনীতিতে অভ্যস্ত, তারা সে অভ্যস্ত নয়। সেখানে গেলে আমার ধোসা ভালো লাগেনি, এখন আমার মায়াপুরে গেলেই আমি চিজ ধোসা খাবো। আমার ইডলি ভালো লেগেছিল, এখন আমি ইডলি খাই না। পছন্দ পাল্টা। সেখানকার প্রধান খাদ্য আপনারা সবাই জানেন ইডলি দোসা। এছাড়া কিন্তু আমরা ধাবায় ঢুকেছিলাম, ধাবায় ঢোকার অভিজ্ঞতা বলছি, বেশ মজাদার অভিজ্ঞতা। আমার সময় থেকে টাইম কাটছে। বিষয়টা হচ্ছে কিরকম, মানে ধাবায় ঢুকেছিলাম, ঢুকে ভাত তরকারি কিছু অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, আর আমরা যেখানে বসেছিলাম তার পাশে একটা লোক মাছ খাচ্ছে, এই বড় মাছ, আস্ত মাছ, পোড়া মাছ। মাছ দেখে আমার মার খাওয়া উঠে গেছে, মানে এত ঘৃণা লেগেছিল মাছ দেখে আমার মায়ের। ও ঠিক আছে, ঘৃণা খুবই নির্দিষ্ট। আমরা কি খাই, জল খাই ভাত খাওয়ার সময়, ওরা ভাতের ফ্যান খায়। আমি জানি না এগুলো নিয়ে, খাদ্যাভ্যাস নিয়ে ভাই আমি কাউকে সমালোচনা করব না, তাদের খাদ্য। আমি সমালোচনা করছি না, মানে আমার খুব বেশি মাছ খাই না, আমার কাছে বিষয়টা অদ্ভুত। কারণ আমি জল ভাবে ঢকঢক করে মারলাম, জগ তো গেলাম, কি তো ফ্যান ফেলে দিই, হতেই পারে খাদ্যাভ্যাস, ওরা যেটা খায়। আমি কাউকে ছোট করছি না, আমার বিষয়টা বললাম। এবার আমি একটা জিনিস বলি, আমরা যে যখন যাচ্ছিলাম চেন্নাই, তখন ট্রেনে এক ভদ্রলোকের সাথে দেখা হয়। তিনি সংস্থা চালান, দেখুন গাইড তো সব জায়গায় লাগে, পথপ্রদর্শক লাগে। তো তিনি চিকিৎসা করাতে নিয়ে যান চেন্নাইতে মূলত। তো তার সংস্থার নাম হচ্ছে টর্চ। এবং তার লিফলেটে কি লেখা যে টর্চ থাকলে হাতে, কাউকে লাগে না সাথে। ভালো স্যালোজেন বলেনি। তো তার টর্চ হাতে থাকলে আর কাউকে লাগবে না, উনার ভরসাতেই চলে যেতে হবে, উনিও কমিশন খাবে। যাই হোক, ওটা ওনাদের ব্যবসা। তো এটা আমার অভিজ্ঞতা, আমার খুব ভালো মনে নেই, কিন্তু আগামী যে দুটো জিনিসের কথা বলবো সেটাই আমার স্পষ্ট মনে আছে, সেগুলো একটু বিস্তারিত বলবো। তুই তো দ্বিতীয় স্থান শুরু করতে পারিস। দ্বিতীয় স্থান সাল বল। 2019 সালের কথা, তখন 11 ক্লাস পাস করেছি। পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়ে গেছি পুরী ঘুরতে। এই তো পাস করে দেওয়া হয়েছে। পাশের রাজ্য উড়িষ্যা, সেখানে খুব একটা ভালো জায়গা, ঘোরার জায়গা পুরী। সেখানে গেছিলাম। আমি যাইনি কখনো, শুনিনি এখনই। সেখানে গিয়ে আমরা 3 দিন মতো ছিলাম। তো ট্রেন যায় এখান থেকে, জগন্নাথ এক্সপ্রেস। আজকে রাত্রে উঠলে কালকে সকালে পৌঁছে যাবেন। সেখানে ঘোরা সেরকম জায়গা বলতে, আমরা যেখানে গেছিলাম সেটাতে জগন্নাথ মন্দির। সেখানে কিছু জিনিস জানতে পেরেছিলাম। সেখানে জগন্নাথ মন্দির সব থেকে বেশি একটা আকর্ষণীয় বিষয়, মাটি থেকে 260 ফুট উঁচু। ভাই একটু কল্পনা করবি খালি, একটু মাটি থেকে 260 ফুট উঁচু মন্দির। সে মন্দিরে তোর পিঠে এরকম বড় বড়, মানে বড় বড় তোর কাপড়ের ব্যাগ, দুটো ব্যাগ নিয়ে ওই 60 ফুট উঁচুতে ওঠে প্রতিদিন পতাকা চেঞ্জ করতে। ভাই তুই দেখলে অবাক হবি তুই। আর ওটা কিরকম, উল্টো দিক মানে উল্টো দিক বলতে কিরকম, তুই তো গাছে উঠিস, তোর বুক থাকবে গাছের দিকে, কিন্তু ওরা কি করে, ওরা বুকটা উল্টো দিক ঘুরিয়ে, মানে পিঠের উপর ভর দিয়ে ওঠে। সিঁড়ি দিয়ে ওঠে? সিঁড়ি নয়, ওই দেয়ালে ছোটখাটো খাদ থেকে কারুকার্য করা খাদের উপর হাত দিয়ে ওঠে। ভাই দেখলে অবাক হবি তুই, ইউটিউবে দেখতে পারিস তুই। তো ওটা অবাক করার বিষয়। আর একটা বিষয় হচ্ছে, যদি কোনোদিন ধরো একদিন পতাকা পরিবর্তন করা হলো না, পাল্টানো হলো না, তবে নাকি ওই দিন থেকে নাকি 12 বছর মন্দির বন্ধ থাকবে। এটা ওই মতো, ওই যে হয় না, যে সমস্ত নিয়ম থাকে হচ্ছে যেগুলো প্রতিরোধকারী নিয়ম, যেগুলো হচ্ছে নিয়মটা আসলে ওরকম না, এবং কেউ না করে, তাই জন্য অত বড় একটা সাজা শোনানো হয়েছে। আরেকটা নিয়ম না, আরেকটা মানে প্রথা, অলৌকিক বিষয়। আচ্ছা, মানে যেদিকে হাওয়া বইছে উল্টো দিকে পতাকা বইছে। স্বাভাবিক বিষয় কি, যেদিকে হাওয়া বইবে তার সেদিকে পতাকা বইবে। তো না, এইটা হতে পারে, এটা যে স্থপতি শিল্পী যে আছে তার কারুকার্য হতে পারে, কিন্তু আমরা তো দেখিনি কি করেছে, তাই জন্য আশ্চর্যই। এবার যেদিকে হাওয়া বইছে তার উল্টো দিকে পতাকা বইছে, এটা আশা করি যারা গেছেন তারা জানেন হয়তো। এছাড়া ওইখানে গেলে এখানকার সব থেকে বিশেষ যেটা, সব থেকে যেই ভালো জিনিস, ওখানকার যে খাবার প্রসাদটা পাওয়া যায়। শুনেছি নাকি ওইখানকার যেই রান্নার ঘরটা, যেখানে খাবার জায়গাটা নাকি ভারতের সব থেকে বড় হোটেল বলা যায়, বা বড় খাওয়ার জায়গা বলা নাকি। একদিনে নাকি, মানে একবারে না, সরি,
ভুল বললাম, একদিনে নাকি 8 থেকে 10 হাজার লোক খায় নাকি এখানে, একদিনে 8 থেকে 10 হাজার লোক খায়, এবং খাবারও নাকি মানে দারুণ সুস্বাদু হয়। ওখানকার আর একটা বিখ্যাত মিষ্টি মিষ্টি জাতীয় খাবার পাওয়া যায়, নাম ধাই কিরকির। কি কেমন খেতে ওটা? খাস্তার মতো, কিন্তু খাস্তা আমাদের এখানে যেমন খাস্তা পাওয়া যায় মিষ্টির দোকানে, খাস্তা আমি চিনি না ভাই। আচ্ছা খাস্তা জিনিসটা কিন্তু ওই মিহিদানা? মিহিদানা না, দেখবি ওই বিস্কুটের মতো দেখতে, লম্বা লম্বা, তোর এই গোল্ড সোনালী কালারের হয় দেখবি। তো লট চমচম। হ্যাঁ, লট চমচম না, বিস্কুটের মতো দেখতে অনেকটা, বিস্কুটের মতো কর করে ভাব। আচ্ছা যাই হোক, তুই পরে, আচ্ছা খাস্তার ছবি ওখানে দিয়ে দেবে এডিটর। পরে তুই দেখে নিস। আর একটা জায়গা আছে এখানে, তোর জায়গাটা না শ্মশান বলতে চলিস, শ্মশানের নাম স্বর্গের দুয়ার। ওরে বাবা, শ্মশানে না স্বর্গ, শ্মশান না স্বর্গ? স্বর্গের নাম স্বর্গের দুয়ার, নাম স্বর্গের দুয়ার। তো ওইখানে কোনো সময় মানে চিতা ঠান্ডা হয় না, 24 ঘন্টায় 24 থাকে, পুড়তে থাকে। এবং ওখানে একটা কথিত আছে, ওখানে একটা লোকমুখে গল্প প্রচলিত আছে, যখন এই পুরীর প্রসাদ খেতে নাকি স্বয়ং ইন্দ্রদেব সেখানে এসেছিলেন। এবার ইন্দ্রদেব একজন ব্যক্তি হতে পারেন অবশ্যই, এটা প্রভাবশালী ব্যক্তি না, স্বর্গ থেকে। স্বর্গ তো একটা জায়গাও হতে পারে। হ্যাঁ। এগুলো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, সত্যি কথা বলছি যে স্বর্গ আমি বলছি না কাকা, আমি একদম গ্যারান্টিতে বলছি না, কিন্তু আমি ওখানে লোকমুখে শুনেছি, এবং পরেও আমি স্বর্গ যদি একটা জায়গা হয়, ইন্দ্র ভগবান যদি একটা সেখানকার রাজা হন, তাতে আশ্চর্য শুনেছি হতেই পারেন তিনি। পুরীর প্রসাদ নাকি খাওয়ার জন্য স্বয়ং ইন্দ্রদেব স্বর্গ থেকে এসছে, এসে প্রসাদ খেয়েছে, এবং প্রসাদ খেতে কিছু টাকা টোকেন লাগে। এবার উনি তো ওই ওই দেবের যে বেশভূষা থাকে, রাজার যে বেশভূষা, সেই বেশভূষা না আসেনি, সাধারণ মানুষের বেশভূষা নিয়ে এসেছিলেন। তো এখানে এসে সেই প্রসাদটা গ্রহণ করেছেন, গ্রহণ করার পর সেখানকার যে মানুষ যেখান থেকে খেয়েছে, তারা বলছে তুমি টাকা দাও, সেখানকার টাকা দাও। তো উনি তো টাকা আনেনি, কি করে দেবে? তো উনি ওই টাকা না দিয়ে পালিয়েছে। পালানোর পর পালিয়েছে। এবার আমি কেউ কিছু মনে করবো না, আমি কথা করছি না, আমি না আমরা শুনেছি সেটা বলছি আমি। এইসব ব্যাপারে আমরা সহিষ্ণু, ভগবানদের আমাদের ভালোবাসি। সত্যি কথা বলতে আমাদের সঙ্গে ভয়ের সম্পর্ক না, ভালোবাসার সম্পর্ক। তো আমরা অবশ্যই আমরা করি, ওনারা এখন যে বর্তমান যে শ্মশানটা, ওইখানে নাকি ওনাকে এসে ঘিরে ধরেছিল লোকজন মিলে, লোকে ঘিরে ধরেছে। এবার সাধারণ মানুষকে চিনতে পারছে না। এবার তখন নাকি ইন্দ্রদেব ওইখান থেকে স্বর্গে নাকি পালিয়ে যায়, ওইখান থেকে স্বর্গে চলে গেছিল, তাই সেইখান থেকে নাকি ওই শ্মশানটার নাম স্বর্গের দুয়ার। আর একটা বিষয়, পুরী গেলে কাহিনীও হতে পারে, পুরী গেলে অবশ্যই দেখবেন সন্ধ্যা আরতি। সমুদ্রে তো প্রচন্ড হাওয়া থাকে, তুই যদি দেশলাই ধরাস, যদি কাঠে আগুন, সমুদ্র বায়ু, তীব্র সমুদ্র বায়ু, সেই আগুন নিয়ে যাবে, কিন্তু সন্ধ্যা আরতিতে যে আগুনটা ধরে, আগুনটা নেবে না। হ্যাঁ, ভালো জিনিস দিয়ে জ্বালিয়েছে, হয়তো আমাদের মতো কাঠ দিয়ে জ্বালিয়ে দেয়নি। সত্যি কথা বলতে পেট্রোল দিয়ে তোর গায়ে আগুন ধরে দিয়ে, কি সব বলছি আমি, যাই হোক, ওই আগুন কিন্তু হাওয়াতেও নিববে না, জল দিলেও নিববে না বন্ধু। হতে পারে, যুক্তিতে যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তো সন্ধ্যাতে অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগে দেখতে। ওই যে মন্ত্রটা বলে, মন্ত্রটা যখন শুনবেন, আলাদাই ভাইব আসে মনের মধ্যে একটা। তো ওরা দেখবেন, 2 জগন্নাথ মন্দিরে অবশ্যই দর্শন করবেন, যেহেতু এটা একটি কি বলবো, ধর্মীয় স্থান, পবিত্র জায়গা বলে মনে করে, পবিত্র জায়গা আমি তো মনে করি। না পবিত্র জায়গা, যেখানে ভালো কাজ হয় সেটাই পবিত্র জায়গা, সেখানে অবশ্যই যাবেন ঘুরতে। আর এছাড়া সমুদ্রে স্নান তো করবেনই। হাঙর নেই তো বন্ধু? হ্যাঁ, হাঙর নেই, হাঙর থাকলে তো কপাল খারাপ থাকে, তো আঙুরের পেটে পড়বি, আমার কি, আমি জানি না। যা করবেন নিজের যোগ্যতা করবেন, এর কথা শুনবেন না। না হাঙর টাঙর নেই, আমি বঙ্গোপসাগরে হাঙরটা কমই থাকে, তো খুবই মজা হয়। আর একটা বলছি, সিজনে যাবেন না, সিজন যখন সময় থাকে, যখন হ্যাঁ যে সময়টা যাওয়া হচ্ছে সেই সময় যাবেন না, লোক থাকে প্রচন্ড, লোক থাকে, এবং হোটেলের দাম প্রচন্ড থাকে। অফ সিজনে যাবেন, তো হোটেলের দাম তুলনামূলক একটু কম পাবেন, ভালো ভালো হোটেলে পাবেন কম দামে। এবং পুরীতে যখন সত্যজিৎ গিয়েছিলেন, তখন সেখানে বসেই তিনি প্রফেসর শঙ্কুর রক্ত মৎস্য রহস্য গল্পটা লিখেছিলেন। আমি শঙ্কুর বড় ভক্ত, আমার গায়ে চরম মানে আমি শঙ্কুর বড় ভক্ত, আমার গায়ে গরম রক্ত, সেরকম একটা ব্যাপার। তো সেটা একটা বলে রাখলাম। তো আমিও যেমন নিজে একটা শঙ্কুর মতো একটা চরিত্র নিয়ে লিখি, সেই গল্পের লিঙ্কও আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখতে পারেন, অথবা এখানে আই বাটনেও আসতে পারে। একটা কথা, সমুদ্রে গেলে মাছ আড়ত থেকে কিনবেন না,
আচ্ছা, আড়ত থেকে কিনবেন না, মাছ বাজার থেকে কিনবেন না, জেলেরা মাছ ধরবেন? না, জেলেরা যে সমুদ্র থেকে মাছ ধরে আনছে আচ্ছা আচ্ছা, তখন কিনবেন, মাছগুলো টাটকা পাবেন। হুম হুম, এছাড়া কি কম দামে পাবেন, তুলনামূলক হয়তো কিছু টাকা কম দামে পাবেন। অবশ্যই, কেন না, ওটা প্রাথমিক উৎপাদন স্থল। হুম। আর সূর্য অস্ত সূর্য ডোবা দুটোই দেখবেন। এই হচ্ছে আমার দ্বিতীয় অভিজ্ঞতা ঘোরার, পুরীর অভিজ্ঞতা। তো বলতে গেলে আরো আরো আছে, তো অল্পের উপরে ছাড়লাম, বলতে গেলে রাত পার হয়ে যাবে। না না, আমার তো যেতে হবে বন্ধু। তো দ্বিতীয় অভিজ্ঞতাটা আমি তোর উপর, আমার দ্বিতীয় অভিজ্ঞতা, বল ওটা। আমার দ্বিতীয় অভিজ্ঞতা, আমি 2021 সালে বাবা আর ভাইয়ের সাথে মোটর সাইকেলে করে পশ্চিমবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেইগুলো একটা সুন্দর ঘোরান দিই। তো সেটার অভিজ্ঞতা আমার খুব ভালো মনে আছে, অসাধারণ এক ঘোরা হয়েছিল বাবার পরিকল্পনায়। মানে এমন করেছিলেন উনি পরিকল্পনা যে অমুক আজকের মধ্যে এই হোটেলে পৌঁছে যাব, তার মধ্যে মধ্যে এই 3টে জায়গা দেখে ফেলবো, তারপরের দিন দ্বিতীয় দিন বা তৃতীয় দিন এই জায়গায় পৌঁছে যাব। হোটেল বুক করা ছিল, সবার সাথে কথা বলা ছিল, কি কি জায়গা দেখবো তাও ম্যাপে ছিল, আমরা সেইভাবে যাচ্ছিলাম। তো প্রথমে যেতে যেতে শান্তিনিকেতন, ঠিক আছে, শান্তিনিকেতন যাই। সেখানে আমি খুব বেশি কিছু দেখার সুযোগ পাইনি, বন্ধ ছিল খুব সম্ভবত, করোনা কালের একটু ছাড়া, মানে করোনা একটু মানে শেষ হয়েছে ভাবতো, তো বন্ধ ছিল জায়গাটা, আমরা সেখানে ইয়ে করতে পারিনি। সেখানে আমাদের পিসিরাও গেছিল, তাদের সাথে একটু দেখা করে আমরা অন্য জায়গার উদ্দেশ্যে এগোই। শান্তিনিকেতন থেকে ওদিক থেকে শান্তিনিকেতন বীরভূমে না, খুব সম্ভবত শান্তিনিকেতন বীরভূমে? বীরভূমে না, বোলপুর শান্তিনিকেতন বীরভূমই তো মনে হয়। যাই হোক, আমরা ভুল হতে পারি, বোলপুর। সেইখান থেকে এদিকটা আস্তে আস্তে সরতে সরতে, এডিটার ভালো হলে মানচিত্রে দেখাবে, সরতে সরতে একটা জায়গা আছে যেখানে অনেকটা সিঁড়ি দিয়ে নিচে গিয়ে তারপরে একটা ঝর্ণা মতো আসে, ঠিক আছে, মানে ভাব তুই যে পাহাড়ে উঠেছি, তার মধ্যে একটু কেটে 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 সিঁড়ি, সেইখান দিয়ে নিচে গিয়ে একটা এরকম অল্প ছোট, এই যে এখানটা যেরকম জায়গা সেরকম বড় একটা জায়গা, একটা পুকুর মতো হয়েছে, যেহেতু উপর দিয়ে ঝর্ণা পড়ছে, তারপরে বড় ঝর্ণা নিচে, আর ওইখানে বড় একটা পথ। এবার আমি ছবি তুলেছি, এখানে ছবি এখানে দিয়ে দেবো, এই তোর ছবিগুলো দিয়ে দেবো ওখানে যখন যখন বলবি, হ্যাঁ, যদি থাকে। আমি এই ছবিটা আমার কাছে আছে, দেখি ছবি কত এটা। এবার আমি ওই বড় যে ঝর্ণার ঠিক সামনে গিয়ে একটা ছবি তুলেছি, আর আমার অপদার্থ ভাই বাচ্চা ছিল তখন, আমি যখন ওই ছোট ঝর্ণায় এই পাথর বেয়ে বেয়ে উপরে উঠে গেলাম, ছবি তুলতে হবে, ছবি তুলবো কি করে, ফোন আমার পকেটে, ওর হাতে না, আমার পকেটে, অপদার্থ দাদা বাইক, ও তুলতে পারেনি, আমি তোলাতে পারিনি। হ্যাঁ, এটা উঠেছিলাম, মানুষ মাত্র ভুল হয়, ভুল থেকে শিক্ষা নেই, আমরা বলছি। এটা খুব ভালো একটা জায়গা। এবার আমার মনে পড়ছে না দ্বিতীয় কি তৃতীয় দিন, কি যেন নাম জায়গাটা, এই পশ্চিমবঙ্গে বাঁধটা কি মেসেঞ্জার, ঝাড়খণ্ডে, আমরা ঝাড়খণ্ডে একটুখানি ঢুকেছিলাম, সেইখানে একটা ইয়ে ছিল, ঝাড়খণ্ডে ঢুকেছিলাম কিছুক্ষণের জন্য, সেইখানে একটা ইয়ে ছিল যে বাঁধ ছিল, ওইটা ছিল। আর এইদিকে খুব সম্ভবত মেসেঞ্জার ছিল প্রথমে, যেটা ঝাড়খণ্ডে না পশ্চিমবঙ্গে, খুব সম্ভবত মেসেঞ্জারে যাই, সেখান থেকে ওই জায়গাটা পেরিয়ে একটা ভিডিও আছে আমার, পিছন থেকে ভাই তুলছিল, তারপরে ওই কতটা পাহাড় পর্বত পেরিয়ে আমরা নদীটা, মানে যেখান থেকে বাঁধ জল ছাড়ে সেইখানে আসলাম। সেইখানে আমার ভাইয়ের ভিডিও, আমার ভিডিও আছে, সেগুলো পরপর চালাও, ঠিক আছে, হাসির আছে, ভালো লাগবে, ওখানে পৌঁছে আনন্দ পাই, সেখান থেকে কাটিয়ে আসি। হ্যাঁ, মেসেঞ্জারের পরে ঝাড়খণ্ডে একটা বড় বাঁধের নাম কি জানো? তা ঝাড়খণ্ড শুনিনি আমি। বাদ, দামোদরের বাঁধ কোনটা? ডিভিএস। ডিভিএস তো পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে তো। মাইথন, আমার কেবল মনে পড়লো ঝাড়খণ্ডের মাইথন যে বাঁধ রয়েছে, মাইথনে গেলাম। মাইথনে প্রচুর লম্বা একটা রাস্তা রয়েছে, মাইথনের সে বিখ্যাত, হ্যাঁ, সেইখান দিয়ে ড্রাইভিং এর যে একটা ভিডিও রয়েছে সেটাও দেখাবো। আর মাইথনে একটা আমরা ওখানে বোটে কিছুক্ষণ চড়ি, সেটা আছে, কি বলতো, বোটে 6 জন চড়লে একটা ডিসকাউন্ট থাকে, তা আমরা আরেক পরিবারের অপেক্ষা করলাম, তারা যখন আসলো তারপরে উঠলাম, ঠিক আছে, সেটা একটা ভালো অভিজ্ঞতা। আর সাশ্রয় সবাই যায়, সাশ্রয় অনিবার্য, অকারণে আমি অমিত বাহিতা করবো কিসের জন্য, না দরকার আছে আমার, যেখানে দরকার আছে, ঠিক আছে ভাই, এখানে প্রয়োজন। এবার মাইথন ছাড়ি, আমি জানি না আমি ক্রমটা ঠিক মতো বলছি কিনা, কিন্তু জিনিসগুলো ঠিকঠাকই বলছি।
মাইথনের পরে হয়তো খুব সম্ভবত আমরা চলে যাই বক্রেশ্বর। বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণে একটু স্নান করার কথা বললো বাবা, তাও আমার তখন কি বলুন তো, আমি তখন জিম যাই দৈনন্দিন, তো ওই 7 দিন 7-10 দিন না করা আমার গায়ের মধ্যে ঘিন ঘিন, তারপরে বুদ্ধি কম, বয়স কম, ঠিক আছে, তাড়াহুড়ো একটা ভাব দেখাচ্ছে। উনি ধৈর্য সহকারে আমাদের এই বাদরামশ হয়ে যাচ্ছিল, খুব যে আমার খুব খারাপ লাগে এখন ভাবলে। তাড়াতাড়ি করলাম যে তাড়াতাড়ি করো পরের জায়গায় যাবো, তাই বক্রেশ্বরে স্নান করিনি, আমি নির্বোধ। তোর ভুল না, বয়সের একটা ব্যাপার থাকে। ওটা তো আমি কার নামে, বয়স আমার কোনো ব্যক্তি নাকি, ব্যক্তি আমারই ভুল। তো তখন স্নান করা হলো না। তারপরে খুব সম্ভবত আমরা আরেকটা পাহাড় ছিল, আমি সেটা মনে পড়ছে না, সেটা আমরা চড়েছিলাম, ঠিক আছে। তারপরে আরেকটা পাহাড়ে চড়ার কথা ছিল, শুশুনিয়া পাহাড়, সেখানে কেউ চড়তে রাজি না। আমাকে বাবা ধরে দিচ্ছে, যাও গাইডের সাথে চড়ো। মানুষ স্বাভাবিক মানে সামাজিক জীব, বাবা ভুলে গিয়েছিল, আমি একা কেউ চড়ে কি করবো, তো ওটা বাদ পড়ে যায়। আরেকটা জায়গা ছিল যেখানে ক্রিকেট খেলা হচ্ছিল, ওটাও পাহাড়ের একটা মাঝখানে জায়গা, সেখানে আমি খেলিনি, দেখছি খুব সরঞ্জাম করে 6 মারা 10 মারা কি খেলা হবে কি জানি, জায়গায় জায়গায় ছুটছে 6 মারছে, জায়গায় জায়গায় খেললে 4 মারা খেলো, 6 মারা খেলে দৌড়ে এসে গেল, কি মাঝের এক হাইব্রিড খেলা। আমরা খেলেছি, এবার কি ক্রসব্রিড খেলা মধ্যে এখনো খেলে কিন্তু, তোদের সাথে বড়দের সাথে 4 মারা খেলি। এবার যখন বড়রা খেলে না, কোথায় খেলবো বন্ধু। এবার ঠিক আছে, সেইখানে একটা মন্দির ছিল, সেইখানে সিঁড়িতে উঠতে হাঁপাতে হাঁপাতে আমি তো চড়ে মন্দির দেখে আবার অর্ধেক নেমে ছবি তুলে বাবার ভাইকে দিচ্ছি, কই আসো, ফিটনেস জিম করতো। তো তখন ওটার একটা সেলফি তুলেছিলাম, ওটা দেখাবো। আমার অবস্থা তখন টাইট, আমি এমনি চুলদারি কাটতাম না, আবার ওই 10 দিন চুলকারি কাটিনি, একেবারে জঙ্গি অবস্থা হয়ে গেছে, ঠিক আছে, ছবিটা দেখাবো। তো ওইটা গেল, শুশুনিয়ায় তো ওঠা হলো না। আর আমি জোর দিয়ে অত মনে করছি না, বহুত জায়গায় ঘুরেছি, সত্যি কথা বলতে। এমন জায়গায় একটা জলপ্রপাতের ছবি আমরা আগে দেখেছি, বাবা পরিকল্পনা করলো ওটা দেখবো, সেই জঙ্গল মঙ্গল, মৌমাছি টৌমাছির চাক টাক পেরিয়ে গিয়ে দেখি কই ওটা, গুগল ম্যাপে দেখছি এই তো এখানেই। তারপরে একটু জায়গা মিলিয়ে দেখি কি ফাঁকা, কেন, অনেকদিন বৃষ্টি হয় না, হ্রদ, ওখানে জলপ্রপাত হতো, নেই, জায়গাটা দেখলাম খালি। এই মৌমাছি গুলো বললো কেমন লাগে, আমাদের ঝাঁক কেটে এগিয়ে যাওয়া। শেষে দীঘা যাই। দীঘাতেও আমাদের কিছুদিন থাকার কথা ছিল, 1-2 দিন, কিন্তু যেদিন গেলাম তারপরে আমি বললাম না, আমি খুবই নির্বোধ ছিলাম সেই সময়, 3 বছর বা 4 বছর আগেরই কথা। আমি খারাপই বলবো নিজে, তাড়াহুড়ো করি, বাড়ি যেতে হবে, হ্যাঁ না তেনা ইয়ে, তাও সহ্য করলো। তারপর আমরা সবাই বাড়ি চলে গেলাম। গাড়ি করে এসেছিলি সবাই, একটা মোটরসাইকেল, তুই আমি ভাই, তাই তো, মোটরসাইকেলে ভাই মাঝখানে, পিছনে ব্যাগ, একটা তক্তা দিয়ে ব্যাগ রাখা, মাঝে মাঝে ব্যাগের উপরে উঠে যাচ্ছি। আরো সুন্দর দৃশ্য, মানে সেই যখন এক একটা মানে পাহাড়ে উঠানামা করছি, 4 বাগানও দেখেছি একটা পাহাড়ে উঠা নামা, সেই রাস্তায় ভাই আমি বলতে পারি যে জীবনে একটা সেরা ঘোরা দিয়েছি, ঠিক আছে, বাকি জায়গা দামি হতে পারে, ওইটা সেরা ঘোরা ছিল এখনো পর্যন্ত, খুব তোর একদম শ্রেষ্ঠ, অসাধারণ। এবার আমি চাই যে জীবনে, যে তখন একটা মোটরসাইকেল ছিল, এখন 2টো আছে, ভবিষ্যতে 3টে 4টে, যাই হোক, সপরিবারে যাব, ঠিক, আমি, আমার ভাই, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার ভাইয়ের স্ত্রী, বা যদি ততদিন আমরা বানিয়ে ফেলি তারাও বংশধর উত্তরসূরি দক্ষিণ সুরির মতো না হয়, তো সেরকম ইচ্ছা আছে সবাই মিলে যাওয়ার, বা বন্ধুরা মিলেও যেতে পারি, বন্ধুরা বন্ধুদের স্ত্রী বা বন্ধুদের স্বামী, মানে বান্ধবীদের স্বামী, একসাথে যাওয়া হচ্ছে ভাই। ওই সমস্ত জায়গায় একা একা যাওয়া ভালো না, বিপদ সংকুল অনেক। আর সবাই মিলিটারি পোশাক পরে যাবো, বন্দুক নকল একটা রেখে দেবো, কোনো ডাকাত আসবে না, চলে যাক, পরে কেউ আসবে তাদের ধরছে। এটা একটু সাবধানতা বজায় রাখতে হয়। আমরা জানি আমাদের রাজ্যটা কিছুটা একটা নির্দিষ্ট জঙ্গি রাজনৈতিক দলের প্রকোপে আছে, যেমন কি ছত্তিশগড় রয়েছে, উড়িষ্যা রয়েছে, অন্ধ্রপ্রদেশ, কিছু তেলেঙ্গানা অংশ, পশ্চিমবঙ্গ তার শিকার একদা খুব বেশি ছিল, নাম নিচ্ছি না, এখনো আছে। তো সেই প্রকোপে না পড়াই ভালো। তাছাড়া স্বতন্ত্র ডাকাত টাকাত তো থাকতেই পারে, তো এভাবে গেলে, যেমন আমরা 3 জন ছেলে গিয়েছিলাম, তো আমাদের কোনো সেরকম ভয় ছিল না, বা আমরা সেরকম উচ্চবিত্তও না যে আমাদের কি নেবে আমাদের কাছ থেকে। তো মহিলাদের নিয়ে গেলে সুরক্ষা বজায় রাখবেন, কোনো আধুনিকতা লোককে দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করবেন না, যেটা সত্য সেটা সত্য। ছেলেদেরও অনেক কমতি আছে অনেক জায়গায়, যেমন তাড়াহুড়ো করে, হঠকারিতা করে, কাজ করতে করতে আরেকটা কাজ শুরু করে দেয়। তো সেক্ষেত্রে মহিলারা গেলে তাদের সুরক্ষার দায়িত্ব আপনার, যে নিয়ে যাচ্ছেন
বা আপনি মহিলা হলে আপনিও সুরক্ষা দাবি করবেন যে নিয়ে যাবে, তারপরেই যাবেন। তো আমরা ঝাঁক বেঁধে যাবো, তারপরে মারামারি বাঁধলে আমি আর ভাই আছি। গাছের গুড়ি ফাটাবে, আমি না একটা বাঁশ নিয়ে আসবো, ঠিক আছে? তো আমার এই দ্বিতীয় অভিজ্ঞতা যে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা, আমি এর নাম করতে পারলাম না, পশ্চিমের পশ্চিম, পশ্চিমবঙ্গের পশ্চিম দিক। পশ্চিমবঙ্গের পশ্চিম দিক। তো ওর 3 নাম্বারটা শুনবো এবার। 3 নম্বরটা বেশি দিন হয়নি, এই 1 বছরই হয়েছে, 23 23 সালেরই কথা। তাও ওটা একটু বলে রেখি, একটু যাওয়া আমার হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে। কি করে? স্বপ্ন? না, স্বপ্ন না, দেবী দর্শন। দেবী দর্শন সেরকম কিছু না। আসলে আগে 2023-এ দিওয়ালির সময়, কালী পুজোর সময়, তখন আমি আমার মা, বাবা, বড় মাসি, মেজো মাইমারা ঘুরতে গেছিলেন আমার ছোট দাদুর ওখানে, ঠিক আছে? নাগপুরে আমার ছোট দাদু থাকে, সেখানে ঘুরতে গেছিলেন, এবং সেখানে আমার বড় মাসি বলেছিলাম আমি 1 মাস থাকবো। তো আমি ইয়ার্কি করে বলেছিলাম যে তুমি থাকো, সমস্যা নেই, আমি তোমাকে নিয়ে আসবো। ওটা সিরিয়াসলি নিয়েছে আমার মাসি, আমার মাসিও নিয়ে নিয়েছে, আমার মাও নিয়ে সিরিয়াসলি নিয়েছে। এবার মাসির সময় আসার সময় হয়ে যাচ্ছে, ওই ডিসেম্বরের 3-4 তারিখে সিদ্ধান্ত হয়েছে যে মাসি ফিরবে। তখনই আমার দাদা, মানে আমার মাসির ছেলেকে বলে কি যে সুরাজ তো আছে, ও বলেছিল নিয়ে আসবে, তুই টিকিট করে দেবো, নিয়ে আসবে। আমি জানিও না যে আমার টিকিট কেটেছে, আমার যাওয়া লাগবে। টিকিট কাটার পর আমাকে মা বলে নাগপুর যাবি? যাবো কিনা, কারণ আমার কাছে কোনো বিকল্প আছে নাকি? বলি শোন, বলে নাগপুর যাবি? আমি বলি চলো। এখন আমি বললাম কখন যাবো? বলে 7 তারিখে টিকিট। আমার মানে মাথায় আকাশ জমে বললাম, আমার কি বলো তুমি, 7 তারিখে টিকিট? কোনো যোগাযোগ যন্ত্র নেই, কোনো কিছু নেই, হঠাৎ করে বললা। উঠলো ভাই কটক যায়, হয় নাকি তাই? উঠলো ভাই বেনারস নাগপুর যায়। তো আমি তো কিছুক্ষণ ঠাওর করলাম, মানে কিছুক্ষণ আমার এই ব্রেনে কথা অ্যানালাইজ করতে আমার টাইম হলো, কি বলছো তুমি হঠাৎ করে? এলাম আর আমি যাবো, তোমার এই কথাটা কে বললো? বলে কি তুই বলেছিলেন একদিন মাসে নিয়ে আসবি? আমি তোমারে বললাম যে এটা তুমি একই করে বলেছিলাম, একই ছলে বলেছিলাম, তুমি সিরিয়াস নিয়ে নিয়েছো। এই জন্য কাব্যগ্রন্থে শপথ নেওয়া হয়। যাই হোক, টিকিট যখন কেটেছে তখন টাকাটা দেওয়া হয়ে গেছে, টিকিটের পেছনে যাওয়া লেগেছে। গিয়ে ভালো লেগেছে, আমার নতুন জায়গা ঘুরতে পেরেছি। তো এইভাবে গিয়েছিলাম ডিসেম্বর 7 তারিখে। তো ট্রেনের অভিজ্ঞতা আছে, ট্রেনের অভিজ্ঞতাটা বলি তাহলে, একটু ছোট্ট করে বলি। ভালো অভিজ্ঞতা অবশ্যই সবাই ভালো আছে, একটু ফানিয়েস্টও আছে। তো ওটা তো চাই, হাসি তো এখন বিরল না, তাও বিরল। এক্সপ্রেস ট্রেনে বা দূরপাল্লার ট্রেনে আমার জীবনে অভিজ্ঞতা সেই প্রথমবার নাগপুর যাওয়ার সময়, মানে একদম সবাই গাইডেন্স দিচ্ছে। কত সালে? 23 সালে একা যাওয়ার? আচ্ছা, দূরপাল্লার ট্রেনে, মানে পশ্চিমবঙ্গের বাইরে একা। বাকি সপরিবারে গেছিস আগে? বাকি সপরিবারে গেছি। তোমার দিকে আমার বড় মামা ফোন করছে, আমার বড় মাসির মেয়ে ফোন করছে, আমার বড় মাসির ছেলে ফোন করছে, মা তো ফোন করছে, বাবা ফোন করছে, মেজে মাসি ফোন করছে, সবাই ফোন করছে। প্রথমবার যাচ্ছি, একটা ফোনে এতগুলো কল একবারে ঢোকে কি করে? পরে বৈজ্ঞানিক ব্যাখ্যা নেবো ওর কাছে। না একবারে ঢোকেনি, হয়তো এ ফোন করলো, আবার কিছু ওর অন্য কেউ ফোন করলো। তারপর ট্রেনে উঠেছিলাম, ট্রেনে জল টল কিনে উঠেছিলাম। তো ট্রেনের অভিজ্ঞতা হচ্ছে আমার পরের দিন সকাল থেকে হয়েছিল। দেখি কি ট্রেনে ভিড় বাড়তে বাড়তে একটা সময় কি মনে হলো যেটা রিজার্ভেশন কামরা, জেনারেল কম্পার্টমেন্ট। এটা শুনে একটু হাস্যকর মনে হলো। আমি 2 লিটার জল আমি সারাদিনে শেষ করতে পারিনি। আমি খালি চিন্তা করছিলাম যে জল খেতে বাথরুমে কি করে যাবো, এত ভিড় ছিল। সত্যি এতটা ভিড়, মানে পা রাখার জায়গা ছিল না, পা রাখতে পারছিল না, মানে এতটা ভিড় ছিল সেই ট্রেনে। যাই হোক, এবার ওইখানকার ট্রেনে একটু সমস্যা হয় যে ট্রেনও ঘন ঘন থাকে না। ট্রেনে ট্রেনের সমস্যা হয়, কারণ তাদের যদি লোকাল ট্রেন বানিয়ে দেওয়া হয়, তারা এক্সপ্রেসে হটকারিতার মাধ্যমে, তাড়াহুড়োর মাধ্যমে টিকিট কাটা হয়েছিল। টিকিটটা কেটেছিল আহমেদাবাদ এক্সপ্রেসে, এবং ওই ট্রেনের পর জানতে ওই ট্রেনটা ভিড় হয় বিহারের থেকে, ঝাড়খণ্ড, বিহার থেকে, ইউপি থেকে অনেক লোক ওঠে এখানে। এবার দেখো, আমি বললাম কি, যদি লোকাল ট্রেনের ব্যবস্থা করে তারা উঠবে না, সত্যি কথা বলছি। এবার যে ট্রেন যদি দুর্লভ হয়, তারা উঠতে বাধ্য হবে, এমন তো না তারা টিটির কোনো অস্তিত্ব নেই এখানে, কোনো নাম অনুসার নেই টিটির এখানে, পা রাখতে পারছে না। আমার ব্যাগ নিয়ে নামতে এখানে 10 মিনিট লেগেছে, আমার ব্যাগ নিয়ে নামতে। যাই হোক, অনেক মুশকিলের মধ্যে নামলাম। আমার পর গেলাম, গিয়ে টিয়ে খাওয়া দাওয়া করে ওই দিন ঠিক আছে।
যাওয়ার 2-3 দিনের মধ্যে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, সেই জায়গাটা ছিল আসলে একটা জাতীয় উদ্যান টাইপের। কেমন উদ্যান, চিড়িয়াখানার মতো না, উদ্যান যেরকম হয়তো অনেক বড় একটা এলাকার মধ্যে কিছু পশু পাখি ছেড়ে দেবে, সেখানে আমরা ঘুরতে গেছিলাম। সেখানে বাসে করে ঘুরেছিলাম, এর মধ্যে অনেক চিতাবাঘ, হরিণ, ভাল্লুক, আরো বিভিন্ন প্রজাতির পাখি দেখেছিলাম। আমি ওখানে গিয়ে নাইনে করে 10 থেকে 12 রকম প্রজাতির আমি হরিণ দেখেছি। 10 থেকে 12 রকম পর্যন্ত হরিণ দেখেছি। আমি হয়তো তফাৎও বুঝতে পারবো না, খুব বড় তফাৎ না থাকলে। আমি যদি ছবি আমার কাছে থাকে, নিচে পেয়ে যাবেন ছবি, আশা করি থাকলে দিয়ে দেবো অবশ্যই। দেখতে হবে। আমার কাছে যেমন আমাদের ওই দ্বিতীয় যে অভিজ্ঞতা বললাম, ওটার পুরোপুরি ছবি রয়েছে আমার কাছে সম্পূর্ণ। আর একটা ওখান থেকেই আমরা ওই জাতীয় উদ্যান থেকে বেরিয়ে আরেকটা মন্দিরে গেছিলাম, গণেশ মন্দির। সেটা পাহাড়ে, মানে করে প্রায় 1000 মিটার, প্রায় 1000 মিটার উপরে মাটি। আবার ঘুরে ঘুরে যেতে তো বেশি হবে না? হ্যাঁ, কিভাবে যাবা না? ঘুরে ঘুরে গেছিলাম। প্রায় আমার মতে প্রায় 1000 মিটার উপরেই ওই মাটিতে গণেশ মন্দিরটা। খুব ভালো মন্দিরটা, এবং এত সুন্দর ভিউ আসলো নিচের এলাকাগুলো। আর নাগপুর জানেন তো এত দূর, আমি যেমন একটা গেলাম, ও একটা বললো এত দুর্লভ, মানে দুর্গম জায়গায় মন্দির বানানোর উদ্দেশ্য কি বাবা? স্বাস্থ্য ভালো রাখুন, নাহলে মন্দিরে যেতে পারবেন না। তো হয়েছে, বানিয়েছে কেউ অবশ্যই ভালো উদ্দেশ্য। আর নাগপুর জানেন তো কমলালেবুর জন্য বিখ্যাত। কমলালেবু বাগান দেখেছিলাম, তোর জন্য খুব ভালো। আমরা আমাদের ইকিগাই ভিডিওতেও বলেছি, ভিটামিন সি ভরপুর। আর একটা কি মৌল ছিল ওর মধ্যে, আমার নাম মনে নেই, ইকিগাইতে বলেছি। তো অবশ্যই লেবু খাবেন, লেবু জাতীয় জিনিস। কমলালেবু গাছ দেখেছিলাম, ভরে ভরে কমলালেবু গাছ, এত সুন্দর লেগেছিল দেখে। ফটো আছে আমার ফোনে, আমার কাছে ফটো আছে, দিয়ে দেবো। কপিরাইট ছাড়া ফটো পাবো অনেকদিন পর। ভালো জিনিস, ফটো আছে। তো সেখান থেকে আরেকটা সেই মন্দিরে গেছিলাম, মন্দিরে পুজো দিয়েছিলাম। খুব ভালো মন্দির, এবং আমার যেই গণেশের যেই ভগবান গণেশের যেই মূর্তিটা ছিল, সেটা প্রচন্ড বড় মূর্তি, খুবই বড়, মানে বলতে গেলে 20-25 ফুট তো হবেই। 20 ফুট, প্রায় 15-25 ফুট, না 15-20 ফুট আরামসে মূর্তিটি। ছবিটা দিবি, সাইজ হবে। না, ভেতরে ছবি তোলা বারণ ছিল, ছবি তুলতে পেয়ে যাবো, দেখা যাক জোগাড় লাগিয়ে। তো আর একটা অভিজ্ঞতা, ওই মন্দিরে ঢোকার পথেই একটা চপের দোকান থেকে চপ কিনেছিলাম। ওই লোকের দিকে ভাগ্য খুলে গেছিল, মানে ওই লোকের কাছ থেকে হয়তো ওই মাসে হয়তো অত চপ কেনা হয়েছিল না, যেদিনকে আমরা একদিনে চপ কিনেছিলাম। তুই কিনেছিলি একাই? হ্যাঁ, ওই লোক মিলে সবাই, মানে আমরা যারা গিয়েছিলাম, আমার দাদু দিদা, আচ্ছা আচ্ছা, তার চেনাশোনা কিছু লোক, আমার মাসে, সবাই মিলে এত চপ কেনা হয়েছিল, হয়তো তার সারা মাসে অত টাকা বিক্রি হয়নি। ওইখান থেকে নাই করে দিনে ওই 10-15 মিটার করে আমরা 200 টাকা চপ কিনেছি। ছিলাম 7-8 জন, সবাই মিলে খেয়েছি, খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। 200 টাকার চপ বিক্রি হয়? বলার কাজ তো বলে দিয়েছে, গাণিতিক হিসাব শূন্য। সারা মাস না, দিনে হতে পারে, দিনে হতে পারে। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, আমি ভুল বলেছি। তারা মাস না, দিনে হয়তো সারা সে ওই শুনশান ওই জায়গা এলাকায়, মানে খুবই শুনশান জায়গাটা, লোকালয় সেরকম নেই। ওই জায়গাটায় একদিনের 200 টাকার চপ বিক্রি করে মানে অনেক। তো সেই চপ আমরা কিনে নিয়েছিলাম, খেয়েছিলাম। ওখান থেকে আরেকটা মন্দিরে গেছিলাম, ওটা নাকি ভগবান শ্রীকৃষ্ণের একটা অবতার ছিল, একটা রূপ ছিল। বরাহ না, নরসিংহ, নামটা মনে পড়ছে না। নরসিংহ না, হ্যাঁ, বামন না। 10টা অবতারের মধ্যে একটা অবতার নাই। আর হ্যাঁ, মোহিনী অবতার না। কে বাকি থাকলো? আমার ঠিক নামটা মনে পড়ছে না, খুবই গুরুত্বপূর্ণ নামটা। ঋষভদেব, তাও না? বলে যা, একটা নাম বলে যা। অত কি করে বলবো? বলরাম না। দুর্যোধন। বিঠ্ঠল রুক্মিণী, মহারাষ্ট্র, নাগপুর। রূপ বলে যাচ্ছিল, বিষ্ণুর রূপ, কৃষ্ণের রূপ না, কৃষ্ণের স্ত্রী রুক্মিণী। হ্যাঁ, আমার মনে পড়েছে, মহারাষ্ট্রের নাগপুরে, জায়গাটার নাম ধাপড়া। আচ্ছা, খুব সম্ভবত ধাপড়া জায়গাটার নাম। মন্দিরটার নাম হচ্ছে বিঠ্ঠল রুক্মিণী মন্দির। সেখানেও গিয়েছিলাম, ওই গণেশ মন্দির থেকে বেরিয়ে ওই বিঠ্ঠল রুক্মিণী মন্দির, ওখানটাও খুব সুন্দর একটা কাহিনী আছে। কাহিনীটা ঠিক মনে পড়ছে না আমার, ঠিক আছে, কাহিনীটা মনে পড়ছে না। তো সেখান থেকে আমরা বেরিয়ে বাড়ি চলে এসেছিলাম, অর্থাৎ আমার যে দাদু বাড়ি, সেখানে চলে এসেছিলাম। এছাড়া নাগপুরের আমার এই অভিজ্ঞতা, জাতীয় উদ্যান, গণেশ মন্দির, রুক্মিণী মন্দির। এছাড়া মহারাষ্ট্রে যদি যান, অবশ্যই বড়াপাও খাবেন, বড়াপাও ফেমাস। আর যদি চেষ্টা করেন, পাও খেতে পারেন,
বড়া পাও আসলে বড়া পাওটা কি বলুন না, পাউরুটির মধ্যে বড় পাউরুটি। একটা বড়া দেবে, সেটা নাম হলো বড়া, বড়া পাও। একটা চাটনি দেবে, খুব সুন্দর খেতে, গ্যাসে ভরপুর। আর একটা, যদি এখানে ফুচকা, আমাদের যেমন এখানে ফুচকা বলে, সেখানে পানিপুরি বা গোলগাপ্পা বলে, গোলগাপ্পা দিল্লিতে বলে মনে হয়, যাই হোক পানিপুরি হয়, তো পানিপুরি, হ্যাঁ, সেটাও খেতে পারেন। সেটা আশা করি অতটা, আমার অভিজ্ঞতা থেকে আমার অত ভালো লাগেনি। বঙ্গায়ও বলেছে যে বাংলার ফুচকাই গোলগাপ্পা বা গোলগাপ্পার সাথে তুলনা করেছিল, পানিপুরির সাথে করেনি, গোলগাপ্পার থেকে ফুচকা ভালো। আর আর একটা খাবার খেয়েছিলাম, ডাবেলি বলে একটা খাবার, নাগপুরে গেলে অবশ্যই সে খাবারটা খাবেন, ডাবেলি। ওটা আলু আর একটু পাপড়ের মতো একটা দিয়ে মিক্স করে বানায়, ডাবেলি, খুব সুন্দর খেতে হয়, অবশ্যই খাবেন। এই ছিল, গেলে খাবো, অবশ্যই যদি যান অবশ্যই খাবেন, যাওয়ার চেষ্টা করবো। আর যারা নাগপুরের বাসিন্দা তারা তো অবশ্যই খায় ওখানে। তো এই ছিল আমার ছোটখাটো একটি অভিজ্ঞতা নাগপুরের। এর থেকে বড় কিছু অভিজ্ঞতা নাগপুরে হয়নি, কারণ গেছিলাম মাত্র 1 সপ্তাহের জন্য। তো যেটুকু ঘুরতে পেরেছিলাম সেটুকুই ঘুরেছি, আর যা দেখা সেই বললাম আপনাদের ভিডিওর সামনে কেবল। তো এই ছিল আমার 3 নম্বর ভিডিও বা 3 নম্বর স্থান বা 3 নম্বর যেখানে ঘুরতে গেছিলাম সেখানকার অভিজ্ঞতা। আমার 3 নম্বরটা তুই বল। বকখালি 2022-এর শেষের দিকে হয়তো যাই, শেষের দিকে তো শীত পড়ে যায়, একটু আগে জুলাই মাস হয়তো। এবার তখন আমি আমার 2 বন্ধু গিয়েছিলাম, সেটারও ছবি দিয়ে দিতে পারি এখানে। বন্ধু ওটার আগে অনুমতি নিতে হবে ছবি দিতে পারবো কিনা, বা তাদের মুখ লুকিয়েও দিতে পারি, সমস্যা নেই। সেখানে প্রথম কথা, বকখালি গিয়েছিলাম একটা জায়গা, নামখানা যে স্টেশন আছে সেখানে নেমে, নামখানা শিয়ালদা থেকে নামখানা লোকাল পেয়ে যাবেন, লোকাল কি যাই হোক, নামখানা ট্রেন, সেখান থেকে নামখানা নেমে সেখান থেকে বাসে করে আমরা বকখালি গিয়েছিলাম। খুব সুন্দর লেগেছিল এই ট্রেনের অভিজ্ঞতা। সেখানে কাকদ্বীপ বলে যে স্টেশনটা, সেটাও ওই নামখানার মানে নামখানা পড়ার আগেই পড়ে। তারপরে কাকদ্বীপ স্টেশন ছাড়ার পরে নামখানা অবধি অসাধারণ, চারিদিকে সেই উঁচু জায়গা থেকে দেখছি ট্রেন। তারপরে সেই বাসে করে যতটা গিয়েছি আমি নামখানা থেকে বকখালি অবধি, সেটাও খুব সুন্দর লেগেছে। তখন 3 বন্ধু, বেশ বয়স হয়ে গেছে, তো ভালোই লাগছে ঘুরতে গেছে, চিনি আমি। সবাইকে চিনিস, নাম পরে আমরা বলে দেবো, তোকে বলে দেবো, ইয়ে তো বলে, যদি মুখ লুকাতে হয় তো নাম বলা যাবে না। তো গিয়েছিলাম, তো তারপরে সেখানে মূলত আমাদের পরামর্শ ছিল, মানে পরামর্শ পেয়েছিলাম যে দীঘা যাওয়ার থেকে খরচা কমে একবার বকখালি ঘুরে, খুব সুন্দর জায়গা, একই রকম জায়গা, খালি তুই অল্প খরচায় চলে আসতে। অবশ্যই, তাহলে কেন নয়। এবং প্রথমে আমার ভালো মতনই মনে হয়েছে, আমি এইভাবে একটা ছবি তুলেছিলাম, ওটাও দেখাচ্ছি, খুব সুন্দর লাগবে। প্রথমে আমরা গেলাম, স্নান করবো না, ছবি তুলবো বলে, হোটেলের থেকে বকখালিতে সমুদ্র সৈকতে গেলাম। তখন ছবিগুলো তুলে সেখানে পৌঁছে, এবার ফোন রাখি কোথায়, ছবি টবি তুলে তারপরে আবার হোটেলে ফিরলাম ফোন রাখার পরে খালি পায়ে, আবার চটি রাখবো কোথায়, খালি পায়ে বেরিয়েছি, আবার সৈকত অবধি যাবো বলে। তারপরে সেই কড়া রোদ্দুর, বাবা ভাই, এবার খালি পায়ে আমি হাঁটতে পারছি না, কেউ কি করছে কি, এক একটা ছাওয়া জায়গায় যাচ্ছি, কিছুক্ষণ দাঁড়াচ্ছি, দম নিয়ে নে, ঘুরতে গিয়ে রাস্তাটা মাটিতে গরম না, রাস্তাটা পিচের রাস্তা, এটা খুব চ্যালেঞ্জিং হয়ে ওঠে, গরম রাস্তা। এক ছায়ায় দাঁড়ালাম, একটু দম নিয়ে নিলাম পায়ে, বা পায়ে যে গরম হয়ে গেছে বা মানে ফুটছে আর কি পাটা, একদমই আবার ওইটুকু যেতে হবে, ওখানে একটু আবার একটু পাটা ঠান্ডা করলাম, আবার একটু গিয়ে শেষে পৌঁছালাম। ছবিগুলো দেখাচ্ছি যে স্নান করার না, কিন্তু এমনি দাঁড়িয়ে। সেখানে একটা ভালো অভিজ্ঞতা কি বলুন তো, যে প্রথমে একটু জল রয়েছে, মাঝখানে একটু উঁচু জায়গা, যেখানে জল আসেনি ওই অব্দি, মানে ওই অব্দি স্তর অব্দি, তারপর আবার জল, তো মাঝখানে যে উপরে জায়গা, সেখানে থেকে ফুটবল খেলা শুরু করে দিয়েছে ছেলে পেলে। আমরা ওকে, কে কোন দলে ঠিক নেই, কিন্তু বল নিয়ে একদিকে লাথতে শুরু করেছি। সুন্দর অভিজ্ঞতা, মজাদার বিষয়, বেশ মানে মনে আছে তো এই শব্দগত ঘটা 2 বছর আগের। তো তারপরেও তাছাড়া পাশে একটা কুমির সংরক্ষণাগার মানে এলাকা ছিল, মানে সেখানে কুমির দেখবো বলে গেলাম, কুমির পাইনি, ইঁদুর বক সবই দেখেছি, কুমির পাইনি। কুমির নিয়েছে, ঠিক, কুমিরদের বক খেয়ে নেবে না, কুমির হয়তো ওখানে নেই বা সংখ্যায় কমে গেছে কোনো কারণে, সেখানে একটু হতাশার কারণ হয়। একবার ভোরবেলা ওই 2 বন্ধু বেরিয়ে পড়ে, আমি ঘুম কাতর লোক, ঘুমিয়েই রয়েছি, তো যাবো না, তারা একটা সুন্দর ঘুরান দিয়ে আসে, সকালবেলা সূর্যোদয় দেখে, আমি তো দেখতে পারিনি।
যেটা ভালো অভিজ্ঞতা আমার, যে দুই বন্ধু তখন বেয়ার খাবে, আমি খাই না, তারা যে যার মতো খেয়েছে। আমি একটা মাঠে বসেছিলাম, ফুটবল মাঠে খেলা হচ্ছিল, আমি বসেছিলাম। খাওয়ার পরে দুজন আসলো ফেরত, দেখি একজন তো কিছুই হয়নি, অভিজ্ঞ অভিজ্ঞ ছেলে, আরেকজন টাল টাল হয়ে গেছে। সে এখন বলছে আমি আমি এখানে নাম পাল্টে নিচ্ছি, ক আর খ। ক হচ্ছে ওর প্রেমিকা, খ হচ্ছে ওর বান্ধবী। আমি কি আদৌ ক কে ভালোবাসি বন্ধু? আমার না খ কেও একটু ভালো লাগে। চুপ কর, রাত্রিবেলা ঘুমাতে তখন আমি কি ক কে ছেড়ে দেবো? আমাদের কোনো যায় আসে না, তুই ঘুমাতে দে আমাকে দয়া করে। সেইভাবে শেষ হয়, আবার ফিরি। খুব মানে প্রাণবন্ত এবং মধুর একটা মানে যাত্রা ছিল। তো এই ব্যাপারে আর বেশি কিছু বলতে চাই না। এই আমাদের দুজনের অভিজ্ঞতা। আজকে মানে যখনই বাইরে ভিডিও করি তখনই চাই একটা ক্যাজুয়াল একটা মোডে আমরা সবার সাথে অভিজ্ঞতা ভাগ করে নেবো। যেমন আসলে যেমন অন্য সময় যখন আড্ডা মারা হয়, হ্যাঁ, এবার এমনি আমরা সেটের ভেতরে যখন বলি তখন বিভিন্ন মানে গম্ভীর যখন বিষয় নিয়ে আলোচনা করি, তো আমরা চাই আলোচনার স্তর মানে গাম্ভীর্যটা এখানে একটু কমিয়ে আনার, একটু লঘুতর করে আনার। তো সেটা চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি মনে হয় এই অভিজ্ঞতাটা কোনো বন্ধু বান্ধবীর সাথে ভাগ করে নিতে চান তো অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনাদের ভুলভ্রান্তি বা ভুলভ্রান্তি এবং আমাদের ভুলভ্রান্তি থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন। এছাড়া যদি আপনাদের মনে হয় যে কোনো ভালো জায়গা আছে ঘুরতে যাওয়ার, আমাদের বলুন কমেন্ট, আমাদের বলুন কমেন্টে। যদি আপনারাও চান যদি হ্যাঁ শেয়ার করা উচিত, তো কমেন্টে লিখে জানিয়ে দেন, ছোটখাটো করে লিখে জানিয়ে দেন। যদি ব্লগের চ্যানেল বানায় অবশ্যই যাবো। এছাড়া যদি শেষ কথা যেটা বলা হয় প্রত্যেক চ্যানেলেই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। নমস্কার, চলি।